আইপিএলের জমজমাট সব ম্যাচের মধ্যেই চলে আসছে জিম্বাবুয়ে এবং টি-20 খেলতেই তারা বাংলাদেশে আসছে। ঠিক এই মুহূর্তে একজন ক্রিকেটার সবচেয়ে বেশি আলোচনায়, তার নাম মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বিশ্বকাপ মিশন রয়েছে সামনে, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ রয়েছে। সব কিছু মিলিয়ে আগামী কিছুদিন টি-20-র জমজমাট শিডিউল আমাদের সামনে। যেটা বলছিলাম, একজন ক্রিকেটার সবচেয়ে বেশি আলোচনায়, তিনি কিন্তু মোস্তাফিজুর রহমান। এবং আজকে আমরা মুস্তাফিজ নিয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে জমজমাট এবং দুর্দান্ত কিছু সময় যাচ্ছে মুস্তাফিজের। তাকে নিয়ে আজকের আমাদের টপিক। মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আমি আরিফ চৌধুরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আইপিএলে মুস্তাফিজের লাভ ক্ষতি। এই মুহূর্তে দুইজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। আছেন এম কায়সার, সম্পাদক স্পোর্টস বাংলা, এবং আছেন মুশফিক বাবু, সাবেক অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেটা বলছিলাম যে আইপিএল নিয়ে মুস্তাফিজ দারুণ বিজি, বাংলাদেশ টিমও অনেক বিজি। সব কিছু মিলিয়ে মুস্তাফিজ নিয়ে আলোচনা করতে চাই। কিভাবে মুস্তাফিজের ম্যাচগুলো দেখছেন? দেখেন, আইপিএল একটা আসলে এখন এটা এত সুপার একটা টুর্নামেন্ট হচ্ছে, যেখানে সব দেশের সব মানে জেস্ট প্লেয়াররা পারফর্ম করছে। এবং এই টুর্নামেন্টটা আমরা যারা দেখি সবাই উপভোগ করি, কারণ টি-20 ম্যাচ এবং খুব হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে সবগুলো ম্যাচ অলমোস্ট। এবং উইকেটগুলো এত সুন্দর করে যাতে 200 প্রতি ম্যাচগুলোতেই যখন এত রান হয়, তখন আমাদের যারা দর্শক আমরা খেলা দেখি, তাদেরকে খেলা দেখতে ভালোবাসে। এবং তাদেরকে খেলা দেখে মনে হয় যে এত ইজি ক্রিকেট তারা খেলছে, এত একটা ইয়র্কার বড় ইজিভাবে 4 মেরে দিচ্ছে, বা একটা ভালো গুড লেন্থ বলো তারা খুব সহজেই 6 মেরে দিচ্ছে। এই যে এই প্রসেসগুলো আসছে, এটা কিন্তু একটা মানে আমরা দেখতেই মজা লাগছে। আসলে টুর্নামেন্টটা খুবই উপভোগ করছি। সেই জায়গায় আমাদের মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে খেলছে এবং ট্রেমেন্ডাস পারফর্মেন্স করছে। আমরা লাস্ট কিছু ম্যাচ দেখছি, যদিও আরও ভালো করতে পারতো সে। আমরা দেখেছি লাস্ট ম্যাচটা তার 3 বলেই রান হেরে গেছে তারা। কিন্তু আমার মনে হয়েছে যে মুস্তাফিজ খুবই এসেনশিয়াল একটা টিমের মানে খেলছে এবং সে গুড পারফর্মার। তো এই দিকে বলবো যে মুস্তাফিজ আমার মনে হয় খুব ভালো। আমি এই বিষয়টাই বললাম যে এম কায়সার, লাস্ট ম্যাচের আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল মনে হয়। না, শুধু লাস্ট ম্যাচ না, আপনি সর্বশেষ যে 3টি ম্যাচ তিনি সেখানে খেলেছেন, তিনি সেই 3 ম্যাচে কিন্তু রান দিয়েছেন 41, 55 এবং 51, এবং একটি করে উইকেট পেয়েছেন। 3টি ম্যাচই তার কিন্তু ভালো যায়নি। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যে শুধু তার না, পুরো দলেরই কিন্তু ভালো যায়নি। আর এবারের আইপিএলের যদি আপনি হিসেবটা দেখেন বা আপনি আইপিএলের খেলার স্টাইলটা দেখেন, তাহলে সেখানে দেখবেন এখানে কিন্তু ব্যাটসম্যানরাই রাজা আর বোলাররা কিন্তু প্রজা। আপনি প্রত্যেকটা ম্যাচে কিন্তু স্পেশালি এই এডিশনে খুব বেশি হচ্ছে। রাইট, এই এডিশনে বেশি হচ্ছে। তার অন্যতম কারণটা হলো যে এবারের ব্যাটিংয়ের যে স্টাইলটা, সেই স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি। আপনি দেখবেন যে এর আগে আমরা দেখতাম যে টি-20-তে আপনার 6 ওভারে আপনি 2 উইকেট হারালে 50 রান করলেও খুব গুড এনাফ বা ভালো একটা মনে করা হতো। কিন্তু এখন সেটা মনে করা হচ্ছে না। অন্তত এই আইপিএলে মনে করা যেটা হচ্ছে সেটা হলো যে আপনি পাওয়ার প্লেয়ার, প্রথম পাওয়ার প্লেয়ার যে 36টা বল থাকবে, সেই 36টা বলে আপনি গুড কানেক্ট কিভাবে করতে পারবেন, সবচেয়ে বেশি রান কিভাবে করতে পারবেন। আপনি এই কারণে দেখবেন যে অনেকগুলো ম্যাচে 20 ওভারের ম্যাচে কিন্তু আপনি শুরুর যে পাওয়ার প্লে 6 ওভার, সেখানে কিন্তু আপনি সবচেয়ে বেশি রান আসছে। একটু উদাহরণ হিসেবে বলি, একটা ম্যাচে কিন্তু রান এসেছে আপনি 125, 6 ওভারে 125 রান, শুরুর 6 ওভারে 125 রান। আপনি চিন্তা করতে পারেন যে শুরুর 36 বলে 125 রান একটা দল করে ফেলেছে, যেটা কিন্তু এর আগে কখনোই ছিল না। এই কারণে আমি বললাম যে বোলাররা কিন্তু আপনি অনেক বড় পরীক্ষা দিতে হচ্ছে এবারের এই টুর্নামেন্টে বোলারদেরকে। সেই পরীক্ষায় শুধু মুস্তাফিজ শুরুর দিকে কয়েকটা ম্যাচে অনেক ভালো পারফরমেন্স করেছিলেন, তারপরে তার পারফরমেন্সটা একটু মিডিওকর হয়ে গিয়েছে, এবং সেটা আমি মনে করি না যে খুব একটা সমস্যার বিষয়। কারণটা হলো যে আপনি প্রায় সব ক্রিকেট মানে আপনার বোলারের কিন্তু একই অবস্থায় তারা পড়েছে, 1জন বা 2জন বোলার বাদে। জাসপ্রীত বুমরা, চাহাল রয়েছেন তার মধ্যে, কিন্তু আপনি অন্যান্য বোলাররা যারা রয়েছেন, বিশেষ করে বিদেশি বোলার যারা রয়েছেন, তারা কিন্তু মানে ব্যাপকভাবে কিন্তু পিটুনি খেয়েছেন, এক অর্থে বলা যেতে পারে। সেই অর্থে সেখানে 7 ম্যাচে মুস্তাফিজ আপনি 12টি উইকেট তুলে নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট কিন্তু 13টি। তো সর্বোচ্চ উইকেট যে নিতে রয়েছেন তার থেকে তিনি একটি উইকেট পিছিয়ে রয়েছেন এবং একটা ম্যাচ কমও খেলেছেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে মুস্তাফিজের এবারের আইপিএলের যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সকে যদি আপনি এক কথায় বা এক প্যাকেজে বলতে বলেন, তাহলে আমি বলবো যে শুরুটা ভালো হয়েছিল এবং শেষের কয়েকটা ম্যাচ তার মতো করে যায়নি, কিন্তু তারপরেও মুস্তাফিজের ভালো একটা সময় কেটেছে। মুশফিক বাবু, আপনি বলছিলেন যে আইপিএল খুব এনজয় করছেন এবার, পাশাপাশি মুস্তাফিজের পারফরমেন্স খুব এনজয় করছেন। সব কিছু মিলিয়ে এ পর্যন্ত আইপিএল আপনার কাছে সুপারব।
কিন্তু একই সঙ্গে মুস্তাফিজকেও নিশ্চয়ই বাংলাদেশ টিমের জার্সিতে পারফর্ম করতে দেখলে আরও বেশি ভালো লাগবে আপনার, এবং জিম্বাবুয়ের সামনে সব কিছু মিলে এই টপিক নিয়ে কী বলবেন আপনি? হ্যাঁ, দেশের জন্য খেলাটা সবসময় একটু সম্মানের, কারণ আমরা দেখেন দেশের থেকে ভালো খেলি বলেই কিন্তু আমরা বাইরে যে পারফর্ম করতে পারছি। তো যখনই দেশের জায়গাটা আসবে, দেশের জায়গা সবার আগে। তবে আমরা কার সঙ্গে গেস্টে খেলছি সেটাও একটা দেখার বিষয় আছে। যদি আমি আইপিএলের মতো একটা টুর্নামেন্টে ভালো খেলে এবং ভালো পারফর্ম করি, এবং ওখানে যদি আমার ডিমান্ড থাকে এবং আমি যদি প্রতিদিনই পারফর্ম করি, তো দেখতে হবে যে আমি কোথায় ম্যাচটা খেলছি এবং কাদের এগেনস্টে খেলছি। যদি দেখা যায় যে আমরা সত্যি সুপার টিমের এগেনস্টে খেলছি এবং সুপার পারফর্মারদের সঙ্গে খেলছি, সেখানে আমার অনেক কিছু মানে ইমপ্রুভ করার জায়গা আছে, এবং আমি নিজেকে যে ওখানে পারফর্ম করি তাহলে কিন্তু নিজেকেও ফোকাস করার জায়গা আছে। সেক্ষেত্রে আবার যদি আমরা দেখি জিম্বাবুয়ের এগেনস্টে আমরা যখন খেলছি, তখন আমাদের জিম্বাবুয়ে টিম কিন্তু আমরা এখন যে আমাদের কোয়ালিটি, সেই কোয়ালিটির অনুযায়ী কিন্তু তারা আমাদের গ্রেড থেকে নিচে। তো সেইখানে আমার মনে হয় যে মুস্তাফিজ যদি আইপিএলও খেলে সেখানেও খারাপ কিছু হবে না। তবে ক্রিকেট বোর্ড তো সব চিন্তা করেই তাকে ডেকেছে বা তাকে চিন্তা করে যে বাংলাদেশ হয়ে খেলবে, কারণ সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ, তাকেও রেস্টের একটা ব্যাপার আছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এখন দেশের হয়ে খেলবে, এটাও খারাপ কিছু না। জনাব কায়সার, যদি বলি যে শুধুমাত্র জিম্বাবুয়ের এগেনস্টের কথা চিন্তা করা হচ্ছে না, এখানে একটা বিশ্বকাপের বন্ডিংয়ের কথাও ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট, আসলে কি এরকম কিছু? শুধু সেটা না, তার চেয়ে বড় বিষয়টা হলো যে ওয়ার্কলোড। আপনি কিন্তু ক্রিকেটে একটা সময় কিন্তু বলা হয়ে থাকে যে এক্সেস ক্রিকেট ইজ নট গুড। আপনি দেখবেন যে বিশেষ করে বোলারদের দেখে মনে হচ্ছে যে 4 ওভার বল করছেন একজন বোলার, তো 4 ওভারের মধ্যে মাত্র 24টা বল করছেন, তার তো খুব বেশি কিন্তু শক্তি খরচ হচ্ছে না বা এনার্জি লস হচ্ছে না। রং, কোনো মতেই সেটা না। আপনি প্রত্যেকটা বল করছেন, প্রত্যেকটা বল করার সময় কিন্তু আপনার হাতের যে আপনার টিস্যু যেগুলো রয়েছে, সেই টিস্যু এত সূক্ষ্ম টিস্যু যে এই টিস্যুগুলো কিন্তু অনেকগুলো আপনার নড়চড় হয়ে যায়, অনেকগুলো টিস্যু ছিঁড়ে যায়। তো সেগুলো রিপেয়ার করার কিন্তু একটা টাইমটা আপনার জন্য দরকার হয়। সো সবসময় কিন্তু বলা হয়ে থাকে, মানে মনে করা হয়ে থাকে যে 4 ওভার তো ইটস এ নর্মাল থিং, এটাতে 4 ওভারে করে তারপর আমার মনে হয় না যে সে বোধহয় সারাদিন রেস্টেই থাকতেছে। কিন্তু সেই 4 ওভার বল করার পর তার যে আপনার এই সেটা কাভার আপ করার জন্য যে সময়টা দরকার, সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্তের পিছনে শুধুমাত্র আপনার বন্ডিংয়ের বিষয় তো একটা রয়েছে, কারণ একটা দল যখন, জাতীয় দল যখন সব খেলোয়াড়দেরকে আপনি একসাথে পাবেন, তখন তার মধ্যে একটা সিনক্রোনাইজেশনের বিষয় রয়েছে, সবার মধ্যে এক ধরনের একটা ভাবের আদান প্রদান রয়েছে, একটা জেল তৈরি হয়ে থাকে, একটা বন্ডিং ভালো তৈরি হয়ে থাকে, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সব কিছু একটা বিষয় রয়েছে। কিন্তু তার চেয়েও বড় বিষয়টা হলো যে ক্রিকেট বোর্ড যেটা মনে করেছে যে তারা এবারের বিশ্বকাপে আপনার মুস্তাফিজকে একদম সতেজ এবং তেজি একজন ক্রিকেটার হিসেবে চায়। মুস্তাফিজ যেন আইপিএলে লম্বা সময় খেলে ক্লান্ত হয়ে তাদের বিশ্বকাপে খেলতে না আসেন, মানে ফ্যাটিকটা তাকে যেন ধরে না বসে, ওয়ার্কলোডটা তার কমানোর যেন থাকে, একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সেই কারণে কিন্তু ক্রিকেট বোর্ড খুব সম্ভবত মুস্তাফিজ সম্পর্কে এই ধরনের চিন্তাটা নিয়েছে, এবং সেটি 19-এর বিশ্বকাপে হয়েছিল যতটুকু আমার মনে হয়। রাইট, আপনি না 19-এর বিশ্বকাপে না, আপনি 2022-এ যে আমরা বিশ্বকাপ খেলেছিলাম, 2019-এ যে টি-20 বিশ্বকাপ আমরা খেলেছিলাম, যেটা কাতারে হয়েছিল এবং আপনার এই ওমানে হয়েছিল, এবং ওমানে এবং ইউএতে হয়েছিল। সেখানে কিন্তু আমরা খুব বাজে রেজাল্ট করেছিলাম, আমরা কিন্তু স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরেছিলাম। এবং সেই টুর্নামেন্টে খেলতে যাওয়ার কয়েকদিন আগে কিন্তু সাকিব এবং মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসে, লম্বা সময় আইপিএল থেকে খেলে এসে তারা কিন্তু সেই বিশ্বকাপটা খেলতে গিয়েছিলেন, দেখে তারা কিন্তু একটু টায়ার্ড লেগ নিয়ে খেলতে গিয়েছিলেন। এবং ক্রিকেট বোর্ড সেই টুর্নামেন্টের ব্যর্থতার কারণ হিসেবে যে রিপোর্ট তৈরি করেছিল, যে রিপোর্ট পেয়েছিল, সেই রিপোর্টে কিন্তু এই কথাটা বলা রয়েছে যে তাদের দুজন প্রাইম ক্রিকেটার এই টুর্নামেন্টে একটু ফ্যাটিক নিয়ে খেলতে গিয়েছিলেন। তো সেই হিসেবটা করে ক্রিকেট বোর্ড সেই মানে সমস্যাটা যাতে আরেকবার একটা বিশ্বকাপে না পড়তে হয়, সেই সব দিক চিন্তা করে মুস্তাফিজ সম্পর্কে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আপনি তার ওয়ার্কলোডটা যেন বেশি না হয় এবং ক্লান্ত তিনি বেশি না হয়ে পড়েন। এই কারণে তাকে আইপিএলের সব ম্যাচে না খেলিয়ে তাকে হয়তো এই আপনি বিশ্বকাপের আগে আগে তাকে এখানে নিয়ে আসবে। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আরিফ, সেটি হলো যে জিম্বাবুয়ের সাথে যে 5টি টি-20 ম্যাচ আমরা খেলবো, সেই 5টি টি-20 ম্যাচের মধ্যে কিন্তু সাকিব এবং মুস্তাফিজকেও কিন্তু আপনি 5টা ম্যাচ খেলবেন না, খুব সম্ভবত 2টো ম্যাচ বা 1টা ম্যাচ খেলতে পারেন। এমনও হতে পারে যে কোনো ম্যাচ নাও খেলতে পারেন। যদি শুরুর দিকে আপনি বাংলাদেশ সবগুলো ম্যাচ মানে সিরিজ যে জেতার কাছাকাছি চলে যায়, শুরুর 2টো ম্যাচ যদি জিতে যায়, তাহলে হয়তো পরের ম্যাচগুলোতে তাদেরকে না খেলিয়ে শুধুমাত্র বিশ্রাম দেওয়া যেতে পারে। যেটি বললাম যে আপনি তাদেরকে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলানোর জন্যই যে খেলাতে হবে তা কিন্তু না। বিষয়টা হলো যে আপনাকে বিশ্রামটাও পর্যাপ্ত দিতে হবে ক্রিকেটারদেরকে। সেই বিশ্রামটা হয়তো সাকিব ভালো মতো পাচ্ছেন,
কিন্তু মুস্তাফিজ এখন পর্যন্ত সেরকমভাবে পাননি। আমি আরেকটু লম্বা ব্যাখ্যা যাচ্ছি, সেটি হলো যে আপনি দেখবেন যে মুস্তাফিজ গত 1 বছরে প্রচুর ক্রিকেট খেলেছেন। আপনি বিশ্বকাপেও কিন্তু সবগুলো ম্যাচে তিনি খেলেছেন, তারপরেও তিনি এখানে যতগুলো ঘরোয়া সিরিজ হয়েছিল সেটা খেলেছেন, বিপিএলটা লম্বা সময় ধরে খেলেছেন, এবং সর্বশেষ যে বিপিএল একটা ইনজুরিতেও তিনি পড়েছিলেন, রাইট, এবং সর্বশেষ যে শ্রীলঙ্কার সাথে আমরা এখানে সিরিজটা খেলেছিলাম, একটা সিলেটে এবং একটা চট্টগ্রামে, ওয়ানডে এবং টি-20 যেটা খেলেছিলাম, টেস্ট ম্যাচ তো তিনি খেলেন না এখন, তো ওয়ানডে টি-20 ম্যাচে তাকে কিন্তু শেষ টি-20 ম্যাচে তাকে কিন্তু দলে নেওয়া হয়নি, তার পারফরমেন্সটা তেমন ভালো ছিল না দেখে, এবং ওয়ানডে সিরিজেও তিনি কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেছিলেন, সেই ম্যাচেও তাকে হয়তো খেলানো হতো না তার পারফরমেন্স এবং তাকে একটু বিশ্রাম দেওয়ার কারণ, যদি সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড নিয়েছিল, কিন্তু তাকে খেলানো হয়েছিল। তার কারণটা হলো যে সেই ম্যাচে আমাদের মূল কয়েকজন বোলার ইনজুরিতে পড়েছিলেন, বিশেষ করে তানজিদ সাকিব যিনি পেস বোলার, তিনি ইনজুরিতে পড়ার কারণে মুস্তাফিজ সেই ম্যাচটা খেলেছিলেন। এবং এখানে আইপিএলে এখন পর্যন্ত তিনি যে 7টি ম্যাচ খেলেছেন, সেখানে হয়তো অনেকে বলবেন যে 7টি ম্যাচ তো টি-20-তে কোনো বড় বিষয় না, কিন্তু আমি আবার সেই কথায় ফিরে যাচ্ছি যে আপনি টি-20 ম্যাচে মনে হবে যে 20 ওভারের ম্যাচ, মাত্র 4.5 ঘন্টার মধ্যে সব ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা রিকভার করার জন্য আপনাকে যে সময়টুকু দরকার সেটা প্রচুর সময় কিন্তু নিতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি এই রিকভারি টাইমটা যদি না পান, তাহলে আপনি কিন্তু দেখবেন যে ইনজুরিতে পড়বেন। যেটা একটু আগে বলছিলাম যে টিমের বিষয়, এবং মুস্তাফিজ অনেকগুলো ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, আইপিএলে তার বিশাল অভিজ্ঞতা, এবার কি একটু ডিফারেন্ট দেখেন কিনা তার সিচুয়েশন বা পরিবেশটা? হ্যাঁ, আমি তো তাই দেখছি যে আসলে আমি মনে হয় যে এখন সে ধোনির আন্ডারে যে নিজেকে আরও বেশি ফোকাস করতে পারছে, কারণ তার বোলিং স্টাইল বা তার যে জায়গায় বল করছে, স্পট অফ দ্য বোলিং, এটা কিন্তু খুবই জরুরি। কারণ আপনার টি-20-তে প্রতিটা বলে একটা ব্যাটসম্যান মারতে চায়, এবং আপনার ভালো বল খারাপ বল তারা দেখার সুযোগ থাকে না। এবং আপনি দেখবেন যে মুস্তাফিজ যখন বল করতে যায়, সব ক্রুশাল টাইমে সে বল করতে যায়, যেমন টিমের খুব রান দরকার বা উইকেট ফেলার দরকার, তখন তাকে নিয়ে আসে, ফার্স্ট চেঞ্জে নিয়ে আসে, বা যেমন লাস্ট সময়গুলো বল করে। এই সময়গুলোতে ব্যাটসম্যানরা মুখিয়ে থাকে যে তাকে মারবে, সে যত ভালোই বল করুক। তো এই জায়গাগুলো কিন্তু বল কোথায় করতে হবে, এবং মানে এই জায়গাটা খুবই জরুরি। তো সেই জায়গায় কিন্তু আমি দেখছি যে ধোনির আন্ডারে এসে যে এই জায়গাটা আপনি দেখবেন যে কোনটা প্যারোল করছে, কোন জায়গায় স্লোয়ার মারতেছে, এই জায়গাগুলো ইমপ্রুভ করছে আমার মনে হয়। এবং এই জায়গাগুলো দেখে ভালো লাগতেছে যে বিশেষ করে চেন্নাই এসে মুস্তাফিজ নিজেকে মেলে ধরেছে। জি, কাসা ভাই, যে প্রসঙ্গটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, যে বিফোর আইপিএল মুস্তাফিজের যে অবস্থা ছিল, সিরিজের পর সিরিজ তিনি রান দিয়ে যাচ্ছিলেন এবং একই সঙ্গে ইনজুরিতে ছিলেন, তো সব কিছু মিলিয়ে আইপিএলের মতো একটা টুর্নামেন্টের আগে কিভাবে নিজেকে তৈরি করলেন এবং সেখানে গিয়ে পারফর্ম করছেন, এই ম্যাজিকটা আসলে কোথা থেকে আসলো? দেখুন, এই ম্যাজিকটা হলো যে আইপিএলে আপনাকে কিন্তু ভালো আপনার সেরাটুকু ঢেলে দিতেই হবে, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু খুবই নিষ্ঠুর ক্রিকেট। এখানে আপনি যদি ভালো পারফরমেন্স না করেন 3-4টা ম্যাচে, তাহলে বিরাট কোহলির মতো প্লেয়ারের কিন্তু আপনার সমালোচনা হয়। সো এখানে আপনাকে পারফরমেন্স করতেই হবে। এখানে আপনি প্রিভিয়াস কি করেছেন সেটা কিন্তু আপনার কাউন্টেবল হবে না, আপনি বর্তমান কি করছেন, মানে আপনার নিয়মিত এখন ধারাবাহিক পারফরমেন্স রয়েছে কিনা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। সো মুস্তাফিজ জানতেন যে এখানে ভালো করতে হলে, টিকে থাকতে হলে তাকে ভালো করতেই হবে, এবং তার শুরুটা খুবই দুর্দান্ত হয়েছিল, 4 উইকেট পেয়েছিলেন এবং সেখানে তিনি ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন। সো শুরুতেই তিনি এবং আরসিবির মতো একটা দলকে, মানে ব্যাঙ্গালোরকে হারিয়েছিলেন, এবং খুবই দাপুটে কায়দায় বোলিংটা করেছিলেন। শুরুটা তার দুর্দান্ত হয়েছিল। তার কারণটা হলো যেটা আমি বললাম, যে এখানে যদি আপনি পারফরমেন্স করতে পারেন, তাহলে পুরো বিশ্বের কাছে কিন্তু আপনি মানে নিজেকে প্রমাণিত এবং প্রুভেন একটা পারফরমেন্স হিসাবে দেখাতে পারছেন। স্বীকৃতিটা এখানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা একটা বিষয়, এই কারণে দেখবেন যে আপনি এই টুর্নামেন্টে প্রায় সব ক্রিকেটার কিন্তু নিজেদের সেরাটুকু ঢেলে দেওয়ার জন্য চেষ্টাটুকু করেন, যে কায়দায় তারা একটা সিঙ্গেল রান বাঁচানোর চেষ্টা করেন। আমার তো মনে হয় না যে ন্যাশনাল টিমের জন্য তারা সেরকমভাবে মানে একদম জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েন। এর কারণটা হলো যেটি আমি বললাম, যে আপনি শুধুমাত্র এই টুর্নামেন্ট না, এই টুর্নামেন্টে যদি আপনি ভালো পারফরমেন্স করেন, তাহলে দেখবেন যে সামনের বছর আপনি নিলামে আপনার প্রচুর আপনার মূল্যটা বেড়ে যাবে, আপনার একটা গ্যারান্টেড একটা জায়গা তৈরি হয়ে যাবে। সো সেটা কিন্তু সব ক্রিকেটাররা ভালো মতো করে জানেন। এবং এই আইপিএল এখন যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, আইপিএলের আপনার খেলার মান, আইপিএলের খেলার হাইপ, আইপিএলের খেলার যে মূল্য, টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে আইপিএলটা আপনি বিশ্বের যে কোনো টুর্নামেন্টের চেয়ে, ইভেন বিশ্বকাপের চেয়েও কিন্তু একটা বড় হাইপ তৈরি করতে পেরেছে। অনেক বিশেষজ্ঞ বলছেন যে মুস্তাফিজ আসলে মেন্টালি এতটা স্ট্রং না অন্যান্য ক্রিকেটারদের মতো। আমার সমালোচনার সময় আরও বেশি চাপ নিয়ে নেন নিজের উপরে। আপনার কাছে কি মনে হয় যে আসলে আবার যখন পারফর্ম করতে থাকেন, তখন ভালো পারফরমেন্সটি একের পর এক বেরিয়ে আসে? মুস্তাফিজের আমি কিছু কিছু জিনিস দেখেছি যে যখন যেটা দরকার হয় না সেটা করে দেয়,
এবং ও কি চিন্তা করে সেটা আমার মনে হয় যে ওর বডি অ্যাকশন দেখে মনে হচ্ছে ও যেটা চিন্তা করছে সেটা হচ্ছে না। যেমন কিছু ইজি সময় এসে এমন ফুল ললি ফুল টাচ দেয় যে ফুল টাচে একটা 6 হয়ে যাচ্ছে, যেটা টিমের জন্য, যেটা একটা ইয়র্কার করে চলে যেতে পারতো বা একটা স্লোয়ার দিয়ে চলে যেতে পারতো, সেখানে সে ফুল টাচ দিয়ে দিচ্ছে, সেখানে তার টিমের প্রেশার হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় আরও শেখার জায়গা আছে। তবে আমি বলবো যে এর সঙ্গে কিন্তু পড়াশোনা করা দরকার, যে আপনার যদি আপনার মধ্যে পড়াশোনা করার সুযোগ থাকে, শুধু ক্রিকেট না, আপনি বহির্বিশ্বে সব কিছু জানার সুযোগ থাকে, আপনি খেলা দেখেন, ভালো ভালো বোলাররা কী করে ওই সময়, এই জায়গাগুলো করলে কিন্তু সে নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারবে। তবে আমার মনে হয় যে মুস্তাফিজ আগের থেকে অনেক ভালো করছে, তবে আরও ভালো করার সুযোগ আছে। লাস্ট ম্যাচে কাছে ভাই চাহারের 1 ওভার ছিল, তারপরেও ধোনি মুস্তাফিজকেই বেছে নিয়েছিলেন। এটা কি মানে বিশ্বাসটা ওইরকম ছিল ধোনির, এই কারণেই শুধু, নাকি অন্য কোনো কৌশল ছিল? না, বিশ্বাস তো অবশ্যই। এবং আপনি যদি এবারের চেন্নাইয়ের যদি পুরো বোলিং লাইন আপটা দেখে থাকেন, সেখানে কিন্তু মুস্তাফিজকে কিন্তু প্রাইম বোলার হিসেবে কিন্তু চেন্নাই খেলাচ্ছে। এবং যেটা মুশফিকবাবু বললেন যে সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। এবং আপনি আপনার দলের সেরা বোলারকে বা সেরা সম্পদকে কখন ইউজ করবেন? সবচেয়ে বিপদে যখন রয়েছেন আপনি, তখনই কিন্তু আপনি আপনার সেরা বোলারটাকে ইউজ করবেন। মুস্তাফিজকে এই কারণে আপনি দেখবেন যে পাওয়ার প্লেতে 1 ওভার ইউজ করা হয়, তারপর 13 বা 14 নম্বর ওভারে একবার নিয়ে আসা হয়, এবং মেইনলি তাকে ডেথ ওভারে ইউজ করাটা হয়। ডেথ ওভারে ইউজ করা হয় একটা কারণটা হলো যে আপনি ম্যাক্সিমাম উইকেট হলো এখানে ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট। এখানে আপনি যখন যদি জোরে বল করেন বা বল যদি আপনার কাছে ভালো পেসে আসে ব্যাটে, তখন কিন্তু ব্যাটসম্যানের কাজটুকু খুব সহজ হয়ে যায়। আলতো করে শট খেললে কিন্তু আপনি দেখবেন যে 4 ছক্কা হয়ে যাচ্ছে। সো এই জায়গাটায় মুস্তাফিজের কাটার এবং স্লোয়ারটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটা ব্যাটসম্যানকে রিড করতে পারেন না, ম্যাক্সিমাম ব্যাটসম্যান কিন্তু এটা রিড করতে পারেন না, যেটা আমরা প্রথম ম্যাচেই দেখেছিলাম ব্যাঙ্গালোরে, যে আপনি মুস্তাফিজ যখন কাটার করছেন বা অফসাইডের মানে ওয়াইড লেন্থে বল করছেন, তখন সেই বল খেলার জন্য অফ স্ট্যাম্পের উপরে গিয়েও কিন্তু ব্যাটসম্যানরা নাগাল দিতে পারছেন না বা শট খেলতে পারছেন না বা লাগাতে পারছেন না। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো রান বাঁচাতে হলে আপনাকে এরকমভাবে কিন্তু আপনার মানে বোলিং করতে হবে, যেটা হয়তো শেষ ম্যাচে চেন্নাই মুস্তাফিজের উপর ভরসা করেছিল, কিন্তু মুস্তাফিজের সেদিনটা ছিল মুস্তাফিজের দিন ছিল না। এটা আপনাকে মেনে নিতে হবে। দিস ইজ দ্য বিউটি অফ ক্রিকেট, যে ইউ ক্যানট উইন এভরি ডে। আমি কারোর পক্ষে বলছি না, বিপক্ষে বলছি না, কিন্তু বাস্তবতাটুকু বলছি যে প্রত্যেক দিনই কিন্তু আপনি 4 উইকেট পাবেন না, আর প্রত্যেক দিনই কিন্তু আপনি দলকে ম্যাচ জেতাতে পারবেন না। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে শেষ ম্যাচে মুস্তাফিজের যে বাজে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্স হয়তো আর রিপিট নাও হতে পারে। আরও 2টো ম্যাচ রয়েছে তার, এবং চেন্নাইতে ম্যাচ রয়েছে। তিনি নিশ্চয়ই সেখান থেকে বুঝতে পারবেন যে কি ভুলটা তিনি করেছিলেন। সেই ভুল থেকে নিশ্চয়ইভাবে শিক্ষা নিয়ে পরের ম্যাচে হয়তো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবেন। আমি শেষ করছি ছোট্ট একটা দিয়ে, সেটি হলো যে মুস্তাফিজ কি টাইপের বোলার, সেটা কিন্তু মুস্তাফিজকে এমনিতে কিন্তু আপনার চেন্নাই নেয়নি। চেন্নাই কিন্তু অনেক রিড করেছে, অনেক জেনেছে, এবং চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের জন্য পারফেক্ট একটা মানে আইডিয়াল একটা জায়গা হতে পারে। মুস্তাফিজ যে ধরনের বোলিং করে থাকেন, সেটা কিন্তু তাদের যে অ্যানালিস্ট রয়েছেন সেই অ্যানালিস্ট কিন্তু সেটা দেখে শুনে বুঝে তারপর কিন্তু তারা মুস্তাফিজকে এই টুর্নামেন্টের জন্য তারা মুস্তাফিজকে পিক করেছেন। এবং আমি মুস্তাফিজের একাধিক কোচের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে আমার। তারা যেটা বলেন যে মুস্তাফিজ আসলে নিজের থেকে শেখার আগ্রহটা খুব কম। ওকে যদি কেউ শিখিয়ে দেয় তখন সে এই বিষয়ে আগ্রহী হয়ে ওঠে, কিন্তু তাকে নিয়ে অনেক পড়াশোনা হয়, কিন্তু অপোজিটে সে পড়াশোনার, একটু আগে আপনি বলছেন যে পড়াশোনাটা খুব জরুরি। হ্যাঁ, আমি যেটা বলছি যে একই কথা আবার রিপিট করতে হচ্ছে যে পড়াশোনা না করলে আপনি ডেভেলপ করতে পারবেন না। কারণ একটা এডুকেশন প্লেয়ার কিন্তু আপনার অনেক তাড়াতাড়ি শিখতে পারে এবং অনেক ভুলগুলো সে তাড়াতাড়ি নিতে পারে। তো আপনার ভুল থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, তো এই শিক্ষা যত তাড়াতাড়ি নিতে পারবেন মুস্তাফিজ কেন, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো বোলারই, কারণ এখন এত বেশি ফ্লুয়েন্ট ব্যাটসম্যানরা খেলে এবং এত উইকেট মানে ক্রিকেট ব্যাটিং বান্ধব হয়ে যাচ্ছে যে ভালো বলও আপনার ভালো বল কোনটা সেটা বলা মুশকিল। তো আপনাকে স্লোয়ার করতে হবে এবং জায়গাটা খুব ভালো পিক করতে হবে। ভালো জায়গায় পিক না করলে আপনার বা ডট বল না করতে পারলে তো আপনার দাম থাকবে না। অ্যাকচুয়ালি টি-20 মানে ডট বল, আর আপনাকে যখনই ফোর্স করতে যাবে তখন উইকেটের সুযোগ থাকবে। তো আমার মনে হয় যে মুস্তাফিজ আগে থেকে অনেক ভালো করতেছে, আমরা এসে আশা করছি। কায়েস ভাই, আইপিএলের সাথে সাথে কিন্তু ডিপিএলও চলছে আমাদের, এবং সেখানে একটা বিষয় খুব রিলিভেন্ট যে এখানেও পেস বোলাররা ভালো করছেন, এবং আমি যতটুকু জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে টিম সেখানে পেস বোলারদের আধিপত্য থাকবে।
সব মিলিয়ে কিছুটা আশাবাদী কি হতে পারছেন কিনা পেস বোলিং নিয়ে? না, পেস বোলিংয়ে গত 2-3 বছরে ধরে কিন্তু আমাদের বোলাররা খুব ভালো করছে, পেস বোলাররা। আগে কিন্তু আপনি স্পিনাররা দেখতেন যে আপনি 50 ওভারের ম্যাচে যখন খেলতাম সেখানে কিন্তু স্পিনাররাই ম্যাক্সিমাম আপনি 30-35 ওভার কিন্তু স্পিনাররা করতেন, বাকি 15 ওভার বা 12 ওভারের মতো বল করতেন কিন্তু পেস বোলাররা। দুজন পেস বোলার নিয়ে কিন্তু আমরা খেলতে দেখেছি, কিন্তু এখন আপনি দলে 50 ওভারের ম্যাচে কিন্তু 4 জন পেস বোলার কিন্তু বল করছেন, 3 জন স্কোয়াডে রয়েছেন মেইনলি, কিন্তু আপনি আরেকজন যে হাত ঘুরাতে পারেন তিনি, তাকে দিয়েও কিন্তু পেস বোলিং করানো হচ্ছে। সো এটা খুবই ভালো একটা দিক। এর কারণটা হলো যে আপনি গত 2-3 বছরে আমরা যে পেস বোলিং কোচ এর আন্ডারে ছিলাম, সেই পেস বোলিং কোচ অ্যানাল ডোলান ছিলেন, তার আগে কোর্টনি ওয়ালশ ছিলেন, গিবসন ছিলেন, তারা খুব ভালো মতো করে কিন্তু আপনার একটা পেস বোলিংয়ের যে একটা ওরিয়েন্টেশন ছিল সেই ওরিয়েন্টেশনটা তৈরি করে দিতে পেরেছেন, এবং তাদের কাছ থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই পেস বোলাররা ভালো কিছু গ্র্যাব করতে পেরেছেন বা নিতে পেরেছেন বলেই কিন্তু আপনি পেস বোলিংয়ে এখন বাংলাদেশ দল ভালো করছে। শুধুমাত্র আপনি এই ঘরোয়া ক্রিকেটে না, আপনি দেখবেন এখন দল সাজাতে গেলে আমাদের এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সেখানেও কিন্তু আমরা পেস বোলারদেরকে প্রায়োরিটি দিচ্ছি। ধারাবাহিকভাবে পারফর্ম করছেন শরীফুল ইসলাম, আপনি তাসকিন আহমেদ, তানজিম সাকিব, তারা কিন্তু খুব ভালো। শুধুমাত্র এবাদতকে ছাড়া আমরা প্রত্যেককেই পারফর্ম করতে দেখছি। এটা আমাদের জন্য এটা আমাদের জন্য দুঃখজনক যে এবাদত আপনাকে আমরা লম্বা সময় ধরে তাকে ইনজুরির জন্য পাচ্ছি না। তিনি ইনজুরিতে রয়েছেন লম্বা সময়ের জন্য, অথচ তার যে বোলিং স্টাইল এবং তার যে বোলিংয়ের পেস এবং তিনি যে কায়দায় নিজেকে মেলে ধরেছিলেন সাম্প্রতিক সময় ইনজুরির আগে পর্যন্ত, তাতে আমরা তার সার্ভিসটা নিশ্চিতভাবে কিন্তু মিস করছি। খুবই আনফরচুনেট, এই পিরিয়ডের মধ্যে আবার 2টা ওয়ার্ল্ড কাপ চলে গেছে। রাইট, আমরা কিন্তু গত বিশ্বকাপেও তাকে মিস করেছি এবং এই বিশ্বকাপে তিনি খেলতে পারছেন না, লম্বা সময়ের জন্য তিনি মানে ইনজুরিতে কারণে দলের বাইরে রয়েছেন, যেটা কিন্তু আপনি গত বিশ্বকাপের সময় দলের অধিনায়ক এবং কোচ দুজনই বলেছিলেন যে তারা এই বিশ্বকাপে সবচেয়ে বেশি মিস করছেন কিন্তু এবাদতকে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টা হলো যে এবাদত যে সময়টা ইনজুরিতে পড়েছিলেন ঠিক সেই সময়টা তিনি কিন্তু তার ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন। রাইট, ঠিক সেই সময়টা একটা পিক সময় যখন ছিলেন, তাকে সার্ভিসটা তিনি দলের জন্য আরো ভালো দিতে পারতেন, ঠিক সেই সময় তিনি ইনজুরিতে পড়েছিলেন। তো আমরা আশা করছি যে তিনি ইনজুরি থেকে ফিরে দ্রুত আবার কিন্তু জাতীয় দলে ফিরে আসবেন, এবং তার এ ধরনের একজন পেস বোলারকে পাওয়া মানেটা কিন্তু দলের অধিনায়কের কাজটুকু অনেক কমে যাওয়া। দলের অধিনায়কের কাজ তখন শুধুমাত্র থাকবে যে বোলারের কাছে বল তুলে দিয়ে জাস্ট স্লিপ সাজিয়ে বসে থাকা, এবং তারপরে বাদবাকি কাজটুকু পেস বোলাররা করে দিবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ছোট্ট করে নিব যে প্রেডিকশন নিশ্চয়ই একটা বলবেন যে শ্রীলঙ্কার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের নেক্সট যে সিরিজ। না, শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান যদি সব বিবেচনা করতে বলেন আপনি, আমি তো মনে করি যে বাংলাদেশের 5-0তেই জেতা উচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এই রেজাল্টের চেয়ে বাংলাদেশ দল যেটা করতে চাবে সেটা হলো যে আপনি একটা প্রসেসের মধ্যে যেন মানে পুরো দলটা থাকে, এবং এই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসাবে এটাকে দেখা হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে সেইভাবেই বাংলাদেশ দল এই সিরিজে খেলবে। নিশ্চয়ই আসলে পারফর্ম করতে হবে আমাদের ব্যাটসম্যানদের, বিশেষ করে টি-20তে রান করতে হবে, উইকেট তো নিতে হবে, সেক্ষেত্রে রান করতে হবে। আমাদের লিটন রানে নাই, শান্ত রানে নাই, এদের রান করতে হবে। রান না করলে কিন্তু আসলে বড় রান করা কঠিন, এবং ওপেনাররা যদি ভালো একটা আপনার সূচনা দিয়ে যায় তাহলে কিন্তু মিডল অর্ডার বা লোয়ার ভালো করতে পারে। আমাদের টিম অনেক ভালো এবং ভালো টিম পেয়েছে, আশা করছি যে আমরা নিশ্চয়ই ভালো কিছু ইনশাআল্লাহ। প্রত্যাশা অবশ্যই থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম আইপিএলে মুস্তাফিজের লাভ ক্ষতি নিয়ে। নিশ্চয়ই লাভ ক্ষতির আরও পর্ব রয়েছে সামনে, এবং বাংলাদেশ দল যে সিরিজগুলো রয়েছে, ওয়ার্ল্ড কাপ রয়েছে, এবং সব কিছুতে মুস্তাফিজের একটা বড় বেনিফিট বাংলাদেশ পাবে, এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।